নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক চালবাহানার পর অবশেষে ইস্তফা দিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এক সময়ের সতীর্থদের আনা অনাস্থা প্রস্তাব এবং পৌর পরিষেবাকে অচল করার চক্রান্ত, এমনটাই অভিযোগ সৈকত চট্টোপাধ্যায়ের। কোথাও পোকা সমেত চিনির কৌটো, আবার কোথাও ফ্রিজে মজুদ বাসি খাবার। বৃহস্পতিবার শহরের বিভিন্ন খাবারের দোকান ও রেস্টুরেন্টে ফুড সেফটি অভিযান চালিয়ে এমন একাধিক চিত্র দেখে হতবাক জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ির থানা মোড়ের উল্টো পাশে অবস্থিত ইন্ডেন গ্যাস অফিসে পরিষেবা না পেয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা। গ্রাহকদের অভিযোগ, সকাল 10টার নির্ধারিত স্লট থাকা সত্ত্বেও বেলা 11:30 পেরিয়ে গেল, অফিসের কর্মীরা আসেননি এবং কাউন্টারও বন্ধ রাখা হয়। বিক্ষোভরত এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে জানান, কাজকর্ম ফেলে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও সময় মতো অফিস খোলেনি এবং কম্পিউটারও চালু করা হয়নি। গ্যাস বুকিং থাকা সত্ত্বেও তাদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এই সমস্যা এখানে দীর্ঘদিনের বলেই জানান। তাদের একাংশের আরও অভিযোগ, অন্য কোনো এজেন্সিতে এমন সমস্যা না হলেও এই অফিসে কর্মীদের খামখেয়ালিপনা ও গাফিলতির কারণে বারবার সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এই অব্যবস্থা বন্ধ করে সুষ্ঠু পরিষেবা চালুর দাবি জানিয়েছেন গ্রাহকেরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে তা স্তীমিত হয়। বাড়িতে দিয়ে আসবে চোরগুলা, এদের গ্যাস খালি আসে না, এদের গ্যাস এসে কোনোদিনও আসবে না। কোনোদিনও আসে না, কেন আসবে না? 11টা বাজে, 11:30 বাজে, আমাকে বলুন, 10টা 9টার থেকে দাঁড়িয়ে আছি এখানে দাদা। বলেন 11টা বা 11:30 বাজে, এখন তো অফিসার আসেনি। কোন অফিসার, কোন ডিপার্টমেন্টের অফিসার উনি বলেন? 10টা বাজে আজকে, আমরা এখন থেকে দাঁড়িয়ে আছি। গ্যাস এখনো বন্ধ আছে, খোলেই নেই কম্পিউটার, এখনো বলছে গ্যাস পাবো না। এটা কোন নিয়ম হচ্ছে? এটা বারবারই তো হচ্ছে। এটা যেই কবারই বুকিং হচ্ছে সবাই তো একই কথা বলছে। এইখানে এত হচ্ছে, তিস্তাতে এরকম হয় না। এখানে 10টার সময় আসি, 11টা 11:30 বাজে, ওই কোনো সময় তো এখানে আসে না। কোন গ্যাস এটা? ইন্ডিয়ান গ্যাস। ইন্ডিয়ান গ্যাসের জন্য এত লাইন দিয়ে দাঁড়িয়ে দিলে আমাদেরকে কেন এটা হবে? আমাদের সময় দাম নেই, কাজকর্ম নয়, কিছু নয়। ওদের মতন ওরা আসবে, খাওয়া দাওয়া করে তারপর আসবে তেল সিন্দুর নিয়ে। এটা তো হয় না। এটা হয়? বলেন, আপনি বলেন। চুরির কিনারা করতে না পারলে এরপর পথে নামার কথা বলেন দেশবন্ধু নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। পরপর 3 দিন চুরির ঘটনায় এবার হতাশ হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে সকল শিক্ষক শিক্ষিকারা। প্রথম দিন কারেন্টের তার চুরির পর দ্বিতীয় দিন কারেন্টের তার ও ফ্যান চুরি যায়। এরপর আজ কারেন্টের তার ও ফ্যান বেশিরভাগটাই চুরি করে দুষ্কৃতীরা। এর ফলে বিদ্যালয়ের পঠন পাঠন চালানোই মুশকিল হবে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন। আগামীতে প্রশাসন চুরির কিনারা করতে না পারলে পরবর্তী সময়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে তিনি বলেন। যদিও আজ কারেন্টের সমস্ত ওয়্যারিংয়ের তার খুলে কেসিং বাইরে ফেলে যায় দুষ্কৃতীরা, তবে কী কারণে শুধু কারেন্টের তারই এই বিদ্যালয় থেকে চুরি হচ্ছে তা তদন্তের প্রয়োজন আছে বলে মনে করা হচ্ছে। পুলিশ কি আসছিল? আমরা হতাশ হয়ে গেছি। তার কারণ হচ্ছে কি, এখন তো প্রতিদিনই বিদ্যালয় যখন খুলবো একটা আতঙ্ক নিয়ে খুলতে হচ্ছে যে আজকে যে আবার কি জিনিস দেখতে হবে। তো যাই হোক, থানায় আবার রিপোর্ট করা হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে, দেখা যাক কত স্টেপ ওনারা নিতে পারেন। এই 3 দিনে মোট কত টাকা ক্ষতি হতে পারে? মানে অলমোস্ট 15 থেকে 2 লাখ টাকা। মানে পড়াশোনারও তো কিছু ক্ষতি হতে পারে এই যে সরঞ্জাম। সবচেয়ে বড় কথা হলো যে গরমের সময় এখন, আর বারবারই আমি একটা কথা বলি যে যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট বা যেটা আমাদের গভর্নমেন্ট প্রেসক্রাইব যে ফিসটা আছে অর্থাৎ 240 টাকা, এটাই গার্জেনদের কাছ থেকে আমরা নিয়ে সারা বছর স্কুলটা চালাই। এর ভিতরে সমস্ত খরচা, পরীক্ষার খরচ, প্রত্যেকটা ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তার ইলেকট্রিফিকেশনের কাজ এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যান লাগানো, এখন সেগুলোই যদি এইভাবে দিনের পর দিন মিসিং হতে থাকে তাহলে তো একটা হতাশা আসবেই আমাদের প্রত্যেকের মধ্যে। আমরা সেই হতাশা নিয়ে আসি, জানি না এসব কবে হবে। সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে আছে, এখন সমস্ত জায়গায় তো সিসি ক্যামেরা দেওয়া সম্ভব নয়, তাতে প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা জায়গায় আমাদের সিসি ক্যামেরা ইনস্টল করতে হবে। এটা তো একটা বিরাট বড় একটা আর্থিক ব্যাপার।
সেটা তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। ডিআই সাহেবকে কি জানাইছেন যে শিক্ষা দপ্তরে যদি কোনো ব্যবস্থা হয় এবার যদি ডিআই সাহেবকে আমি এখন সরাসরি চিঠিতে জানাইনি, এবং যেটা আমাদের জানার প্রয়োজন সেটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি কোতোয়ালিতে, সেখানে আমরা জানিয়েছি এবং আজকের রিপোর্টটা অলরেডি চলে গেছে ওখানে। তো ওনারা বলেছেন, মানে আমার সাথে একটু ওভার টেলিফোনে কথা হয়েছে যে হয়তো আজকে রাতের থেকে ওনারা একটা প্রস্তুতি দেওয়ার ব্যবস্থা করবেন। এখন আমরা সেটার আশায় বসে আছি, দেখি আজকের দিনটা আমরা দেখে নিই, নাহলে এরপরে তো আমাদের একটা বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ বিদ্যালয়টাকে বাঁচানোর দায়িত্ব তো আমাদের প্রত্যেকেরই। তা এখন সমাজের প্রত্যেকটা মানুষকে নিয়ে, এই এলাকার যারা বাসিন্দা আছেন তাদের প্রত্যেককে নিয়ে আমাদের এখন রাস্তায় নামতে হবে বিদ্যালয়ের সাথে। এর বাইরে আর কি বলবো? প্রশ্নের মুখে সৈকত চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ। এক সময়ের সতীর্থদের আনা অনাস্থা প্রস্তাব, ভোটের আগেই চেয়ার ছেড়ে দিলেন জলপাইগুড়ির পৌরসভার ঋতব্রতপন্থী তৃণমূল নেতা, তৃণমূলের চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক চালবাহানার পর অবশেষে ইস্তফা দিলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস দলের আনা অনাস্থা প্রস্তাবের সম্মুখীন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস দলের জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, আজই অনাস্থা ভোটের মুখোমুখি হতে হতো চেয়ারম্যানকে। সকাল থেকেই অনাস্থা প্রস্তাব আনা মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী তৃণমূল কংগ্রেস দলের পুরো কাউন্সিলরগণ পৌরসভায় হাজির হয়ে গিয়েছিলেন। সেই মুহূর্তে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা যায় চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় নিজ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই প্রসঙ্গে জলপাইগুড়ি শহরের নাগরিক তথা সমাজকর্মী নব্যেন্দু মল্লিক, যিনি দীর্ঘ সময় ধরে পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন, তিনি বলেন, জলপাইগুড়ি পুরসভার সব থেকে কলঙ্কিত একটি অধ্যায়ের সমাপ্তি হলো সৈকত চট্টোপাধ্যায়ের পদত্যাগের মধ্যে দিয়ে। দীর্ঘদিন ধরে নানান কৌশলে চেয়ারম্যানের চেয়ার আটকে রাখার চেষ্টা অবশেষে ব্যর্থ হলো। উনি পদত্যাগ করেন যেই মুহূর্তে অনাস্থা প্রস্তাবের ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, মিটিং প্রসিডিং শুরু হয়ে গেছে, উনি তারপর গিয়ে পদত্যাগ করেছেন। এবং উনি কার কাছে পদত্যাগ করেছেন, কী পদ্ধতিতে পদত্যাগ করেছেন সেগুলো দেখার ব্যাপার আছে। আমি যতদূর জানি যে সেখানেও কিছু টেকনিক্যাল ফল্ট থাকতে পারে, তবে উনি পদত্যাগ করেছেন, এটি সব থেকে বড় কথা। আর তবে আমি এটাই বলবো যে পদত্যাগই যদি করার ছিল তাহলে এত অপমানিত হলেন কেন? কালকে রাত পর্যন্ত মানে কি করেননি? 1 মাস ধরে বড় বড় কথা, দিল্লি কলকাতা এমন কোনো জায়গা নেই, এমন কোনো রাজনৈতিক দল নেই যেই নেতাদের আপনি পা ধরেননি, সেই দলে যোগদান করে নিজের চেয়ার বাঁচানোর জন্য ঘোড়া কেনা বেচার চেষ্টা করে আপনি, আর মানে কি করে ঘোড়া কেনা বেচা করা যায়, কত অর্থে কেনা যায়, তার সব চেষ্টা করেছেন। তারপর আপনি গতকাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের হেডকোয়ার্টার্সে ঘুরে ঘুরে আপনি চেষ্টা করেছেন যাতে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু কোনোভাবে আপনি যখন কিছু পারেননি, শেষ রাতে আপনি সরকারি অফিসারদের ধমক দিয়েছেন, ধমকেছেন এবং চেষ্টা করেছেন যে তারা যাতে আজকের মিটিং না করে, এবং অবশেষে এত আইন টাইন বুঝিয়ে টুঝিয়ে আপনি লাস্টে পদত্যাগ যখন করলেন, এই সময় পদত্যাগ করলেন যখন আপনার অপসারণের বৈঠক শুরু হয়ে গেছে। তার মানে আপনি জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে এমন একজন চেয়ারম্যান, এই অল্প সময় থাকাকালীন সত্ত্বেও সবচেয়ে ব্যর্থতম চেয়ারম্যান, এবং একই সাথে আপনার ভাগ্যে, আপনার জন্যই জলপাইগুড়ির ভাগ্যে এটাও জুটলো যে আপনি একদিনে অপসারণও হলেন আর অপসারণের সাথে সাথে ইস্তফাও দিলেন। এই লজ্জা রাখার জায়গা নেই। জলপাইগুড়ি পুরসভার চেয়ারটা আজকে রাহুমুক্ত হলো। এই যে সম্পূর্ণ ঘটনাটা আপনি বললেন, এই যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি বর্তমান পরিচয় কি থাকবে? বর্তমান পরিচয় একে ঠিক করতে হবে। ও তো আমি সৈকত চ্যাটার্জিকে প্রশ্ন করবো যে আপনি এখন কোন দলে, আপনি কোন দলে? আপনি ঋতব্রত তৃণমূলে গেলেন, চেয়ার রক্ষা করার জন্য পারলেন না, কালীঘাট তৃণমূল আপনার বিরুদ্ধে অনাস্থা এনেছে, আর বাকি রাজনৈতিক। অপরদিকে জলপাইগুড়ি জেলার তথা পুরসভার বহু চর্চিত বিতর্কিত ব্যক্তিত্ব সৈকত চট্টোপাধ্যায় পদত্যাগ প্রসঙ্গে বলেন, পদত্যাগ করলাম কারণ 4 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেও কোনো তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেননি। এরপর মূলত কাউন্সিলর সন্দীপ মাহাতো, তপন ব্যানার্জি এদের উস্কানি এবং একটি রাজনৈতিক দল এবং প্রশাসনের মততে পৌর পরিষেবাকে অচল করার চক্রান্ত শুরু হয় সম্পূর্ণ নিজেদের স্বার্থে। আজ অনাস্থা প্রস্তাবের উপর ভোট হবে, তার আগেই আমার অনুগামী 2 কাউন্সিলরকেও ভয় দেখিয়ে নিজেদের মধ্যে টেনে নিয়েছে তারা। সেই কারণেই পদত্যাগ করেছি। আপনাদের কাছে কোনো ছবি আছে? আপনাদের কাছে কোনো অডিও আছে? তো এইসব বোকা বোকা কথা যারা বলে বেড়ায়, আসলে জলপাইগুড়িতে না এই কাউন্সিলররা এখন কয়েকজন কাউন্সিলর পৌর পরিষেবা না দিয়ে পিএনপিসি করে বেড়াচ্ছে, পরনিন্দা পরচর্চা। দাদা, রাজনৈতিক জবাব কি তৃণমূলের মঞ্চ থেকেই হবে না অন্য কোনো? সময় কথা বলবে।
আমি তো 2022-এ ইলেকটেড ম্যান্ডেট নিয়েছি এবং 14ই নভেম্বর 2025-এ আমি কাউন্সিলরদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান হয়েছি। তাহলে এই ষড়যন্ত্রটা হঠাৎ হলো কেন? তার কারণ কালীঘাট তৃণমূল নয়, যারা এই ষড়যন্ত্রে যারা করেছেন, যারা নো কনফিডেন্স এসেছেন, তারা ঠিকাদার প্রমোটার তৃণমূল। সন্দীপ মাহাতো, ধরম পাসওয়ান এরা জলপাইগুড়িকে কবজা করতে চাইছে, আর আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আজকে সন্দীপ মাহাতো স্ত্রী সরকারি চাকরি করে, গভর্নমেন্ট এইড স্কুলে চাকরি করে, কি করে তিনি তার প্রমোটিংয়ের পার্টনার হন? তিনি এখন বলে বেড়াচ্ছেন, সন্দীপবাবু আমি আমার বউকে তো লাস্ট 2 মাস হলো সরিয়ে দিয়েছি। অপরাধ করার পর অপরাধকে ঢেকে সেই অপরাধ থেকে মুক্ত হওয়া যায় না। আর আমি আপনাকে একটা কথা বলি, তপন বন্দ্যোপাধ্যায়ের সব লাগে, 60 বছর বয়স অবধি চাকরি লাগে, তারপরে কোঅপারেটিভ এক্সটেনশন লাগে, হ্যাঁ, নিজের সন্তানদের সরকারি জায়গায় চাকরি লাগে, তারপরে আবার চেয়ারম্যান লাগে। এটা মানে অন্তর্জলি যাত্রা সিনেমাটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এর মানেটা কী হলো। তাই এই আরেকজন তো উত্তম বোস, পৌরসভার টাকায় তৈরি হয় সুইমিং পুল থেকে উপার্জন করছেন ক্লাবের নামে, ক্লাবের কর্ণধার তিনি। পৌরসভার বৃদ্ধাশ্রম আটকে রেখেছেন। তাই এগুলো আমি এসডিও সাহেবকে বলবো, এগুলো দেখুন, যারা প্রশাসক আসবে এগুলো দেখুন, এবং আমরুতের তদন্ত করুন সৈকত চ্যাটার্জির 1 টাকার দুর্নীতি পান কিনা। আপাসের তদন্ত করুন সৈকত চ্যাটার্জির 1 টাকার দুর্নীতি পান কিনা। কোনোদিনও বিদেশ যাত্রা করেনি, নিজের নামে কোনো সম্পত্তি বানায়নি, স্ত্রীর নামে কোনো সম্পত্তি বানায়নি, এবং কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার মানি ট্রেল দেখাতে পারবেন না। তাই আমি বুক চিতিয়ে রেজিগনেশন লেটার লিখেছি। ঠিকাদার তৃণমূলের কাছে সৈকত চ্যাটার্জি হারের ব্যাপার না, কর্মচারীদের ভয়ের হাত থেকে রক্ষা করবার জন্য, কাউন্সিলরদের রেজিগনেশন থেকে বা একাধিক রেজিগনেশন হাত থেকে রক্ষা করার জন্য যে ষড়যন্ত্র হলো, তার জন্য 2 পা পিছালাম। রাজনৈতিক জবাব 3 পা এগিয়ে দেবো। কোনো পন্থীর গল্প, এরা ঠিকাদার প্রমোটার থেকে বলছে কালীঘাটপন্থী। এরা কিসের কালীঘাটপন্থী? কালীঘাটপন্থী হলে পিছনে অদৃশ্য শক্তি থাকে নাকি? যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই যার যে অদৃশ্য শক্তির সাথে। আমি ঋতব্রতপন্থী নই, আপনাকে অন ক্যামেরা বলবো। চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হলো সৈকত চট্টোপাধ্যায়কে। আপনারা জানেন যে আমাদের 3 জন কাউন্সিলের স্পেশাল মিটিং ডেকেছিল। তার এজেন্ডা আমাদের কনফারেন্স রুমে 12টার সময় ছিল। যথারীতি 12টার সময় আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং সেই মিটিংয়ের এজেন্ডা ধরে ধরে আলোচনা হয়েছে। সেই এজেন্ডাতে যেটা আমাদের নো কনফিডেন্স ছিল, তার পক্ষে আমাদের 16 জন কাউন্সিলর সেখানে উপস্থিত ছিল। 16 জনের মধ্যে আপনারা জানেন যে টোটাল 18 জনের মধ্যে একজন ওনার পক্ষেই করেছেন, বাকি সবাই বিপক্ষে করেছে। আর একজন কাউন্সিলর নীরব ছিল, উনি কোনো পক্ষেই যাননি। তো সেই অনুযায়ী, সেই মিটিংয়ের এজেন্ডা অনুযায়ী ওনাকে মিটিং থেকে রিমুভ করা হয়েছে, চেয়ারম্যানের পদ থেকে রিমুভ করা হয়েছে। উনি তো পদত্যাগ করেছেন, তাহলে হিসাব সেই খবর আমরা পরে পেয়েছি, আমরা জানতে পেরেছি। মানে উনি পদত্যাগ করার আগেই ওনাকে আমাদের মিটিং কমপ্লিট অর্থাৎ আপনারাই ওকে অপসারিত করলেন। আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন, দুর্নীতির অভিযোগ। উনি অভিযোগ চলিত, উনি প্রমাণ করবেন। আপনারা অনাস্থা আনলেন কেন? ওনার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? সেটা আমরা বহু লিখিত জানিয়েছি, ওনাকে বহু মিটিংয়ে বলেছি, কাউন্সিলররা বলেছি অনেক অভিযোগ ছিল, ঠিক মতো চলছিল না। এটা একটা কালেকটিভ কাউন্সিলরদের সিদ্ধান্ত, এটা আমার খুব সিদ্ধান্ত, সবাই মিলে সিদ্ধান্ত। আপনারা চাচ্ছেন না ওনাকে? তাই তো, সেটাই আস্থা কখন আসে, যখন আস্থা থাকে না। এদিকে সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে একসময় যে কাউন্সিলরকে ভোটে জেতাতে 56 ভোট পর্যন্ত করিয়েছিলেন বলে অভিযোগ সেই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম শর্মা বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, উনি যখন দলের সঙ্গেই নেই তখন ওনার পক্ষে থাকা সম্ভব নয়। আমরা এই যে তৃণমূল কংগ্রেস দলটা যে আমরা যখন থেকে করি, আমরা কিন্তু আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু দলটা করি। এবং শেখর ব্যানার্জির কথা যে উনি বলেছেন, উনিও কিন্তু 98 সালের, উনি কিন্তু পুরনো তৃণমূল কর্মী। তো উনি যে কথাটা বলছেন পিঠে ছুরি মারার কথা, উনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে পারেন, কারণ ওনার জন্য উনি 15 বছর যুব প্রেসিডেন্ট ছিলেন। চেয়ারম্যানের চেয়ারটাও আজকে দলীয়ভাবে উনি নেত্রী ওনাকে দিয়েছে, ওই চেয়ারটায় উনি বসেছিলেন আজকে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসাবে। তো উনি যদি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এত কিছু দেওয়ার পরেও যদি উনি ছুরি মারতে পারেন, তাহলে ওনার মুখে এইসব কথা সাজে না। আপনার জন্য 1 নম্বর ওয়ার্ডে উনি লড়াই করেছেন, উনি কি লড়াই করেছেন সেটা সারা জলপাইগুড়ি জানে, আর নতুন করে আমি কিছু বলতে পারি না। এবং যে টিকিটটা দিয়েছে ওটা নেত্রী টিকিট দিয়েছে ওনার, এর মধ্যে হ্যাঁ অবশ্যই উনি করেছেন, কিন্তু দলের হয়ে করেছেন। যখন উনি দলটাই নেই, নেত্রীর সাথেই নেই, তাহলে আমরা কেউ ওনার সাথে নেই। আজকে পদত্যাগ করলেন তিনি। হ্যাঁ, আজকে পদত্যাগ করলেন, এটা উনি আগেও করতে পারতেন। উনি শেষ চেষ্টা করেছেন, উনি অনেক কিছু করেছেন এই কয়েকদিনে, অনেক রকম টোপ ফেলেছেন, অনেক রকম থ্রেট করা, অনেক কিছুই করেছেন। আমি এতদিন কিছু বলিনি, আমাকে করেননি, আমাকে হয়তো উনি করতে পারবেনও না থ্রেট, কিন্তু উনি অনেককেই করেছেন।
টাকার টোপ দিয়েছেন। হ্যাঁ, এখন অনেক কিছুই আছে, ধীরে ধীরে আপনাদের সামনে সবই আনবো। এদিকে অনাস্থার বিষয়ে জলপাইগুড়ি শহরের মমতাপন্থী তৃণমূল নেতা তপন ব্যানার্জি বলেন, এবার আমরা নতুন পৌর বোর্ড গঠন করার ক্ষেত্রে আইন যেভাবে দিক নির্ণয় করে সেইভাবেই চলবো। পাশাপাশি আমাদের মিটিংয়ে আজ সৈকত চট্টোপাধ্যায়কে অপসারিত করা হয়েছে। পরে আমরা আইন মেনে পদক্ষেপ গ্রহণ করব। আইনে যেভাবে আছে নতুন বোর্ড গঠন করার যে পদক্ষেপ, এটা আইনে সম্ভবত এটা 7 দিন আমরা ওয়েট করতে হবে। 7 দিন পরে 3 দিনের নোটিশ দিয়ে আমাদের মিটিংটা রাখতে হবে। আমরা সেটাই করবো, আইন মেনে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। পাশাপাশি আবার সৈকত চ্যাটার্জি তিনি কিন্তু আজকে আবার পদত্যাগ করেছেন চেয়ারম্যান পদ থেকে। দেখুন, আমাদের মিটিংটা কমপ্লিট হওয়ার পরে উনি একটা পদত্যাগ পত্র পাঠিয়েছেন আমাদের এগ্রি অফিসারের কাছে। তো অলরেডি তখন উনি অপসারিত হয়ে গেছেন। তার অপসারণের পরে আমাদের কাছে এগ্রি অফিসার সেই চিঠিটা আমাদেরকে দিয়েছেন। তো সেটা মিটিং মানে হয়ে যাওয়ার পরে বা তার অপসারণ হয়ে যাওয়ার পরেই চিঠিটা এসছে। স্বাভাবিকভাবে এটা নিয়ে আমরা মিটিংয়ে কোনো আলোচনা করি। এই মাঝের কতদিন পুরসভা কে পরিচালনা করবে? মাঝে কতদিন বলতে যে কদিন বোর্ড থাকবে না, যে কদিন চেয়ারম্যান থাকবেন না, তো নিয়ম অনুযায়ী তো ভাইস চেয়ারম্যান এবং মেম্বার চেয়ারম্যান কাউন্সিল তারা উপস্থিত রয়েছেন। ভাইস চেয়ারম্যান নিয়ে কনফিউশন আছে। তো ভাইস চেয়ারম্যান যদি নাও থাকেন তাহলে সেক্ষেত্রে মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর রয়েছেন এবং আমাদের অফিসাররা রয়েছেন, ইও সাহেব রয়েছেন, অফিস সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, আমাদের ফিনান্স অফিসার রয়েছেন। তিনি মিটিংটা পরিচালনা করবেন। বিভিন্ন কিছু কাউন্সিলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছেন। কে এনেছেন? সৈকত চট্টোপাধ্যায়। দেখুন, আপনার বিরুদ্ধেও নানা কথা বলছে। দেখুন, এর উত্তর আমার দেওয়াটা শোভনীয় হবে না। আমার মনে হয় যিনি দুর্নীতিতে ভরপুর, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত, তিনি যদি কারো বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনে, সেটা যেমন হাস্যকর হবে এটাও তাই। উনি দাবি করেছেন যে উনি এখনো পর্যন্ত মানে কেয়ারটেকার চেয়ারম্যান হিসেবে থেকে যাবেন যতক্ষণ নতুন কেউ চেয়ারম্যান হচ্ছেন বা প্রশাসক বোর্ড বসছে। এরকম আইনে কোনো প্রভিশন নেই। কেয়ারটেকার চেয়ারম্যান কোনো যতক্ষণ পর্যন্ত চেয়ারম্যান নতুন করে চেয়ারম্যান নির্বাচিত না হবে ততক্ষণ অবধি চেয়ারম্যানের কোনো ফাংশন তিনি করতে পারবেন না। কোনো ফাংশনই পৌরসভার করতে পারবেন না। স্বাভাবিকভাবে তার কেয়ারটেকার হিসেবে থাকারও কোনো এখতিয়ার নেই। এদিকে টাউন ব্লক মমতাপন্থী তৃণমূলের সভাপতি শেখর ব্যানার্জি বলেন, আজ থেকে নিরপেক্ষ তৃণমূল দখল নিল জলপাইগুড়ি পৌরসভার। কোনো কথা না, আমরা তো মমতা ব্যানার্জির দলটাই করি। তৃণমূল তো মমতা ব্যানার্জির দল, এটা অন্য কোনো ব্যাপার নেই। এখানে আবার দুইটা দেখা যাচ্ছিল না, কে দেখা যাচ্ছে দেখি না। তাহলে আলটিমেটলি আজকে পৌরসভা কি হলো? মমতাপন্থীরাই দখল নিল, তৃণমূল দখল নিল। প্রকৃত তৃণমূল যারা তারা দখল নিল, যারা মমতা ব্যানার্জি আদর্শে চলে। হ্যাঁ, কিছু লোক বালিশ চাটার দিকে গেছিল, তারা এখন এখান থেকে সরে গেল। এটাই হলো, আর কিছু হয়নি। বালিশ চাটা মানে ঋতুব্রতপন্থী। ঋতুব্রতপন্থী আমরা নামটা নিই না, নিতে খুব বাজে লাগে, ঘেন্না লাগে। জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই খবর চাউর হতেই শহরের একাংশ বাসিন্দা আনন্দে মাতলেন। কালীঘাটপন্থী তৃণমূলের নেতা বিকাশ মালাকারকে দেখা যায় পুরসভার মূল গেটের সামনে আনন্দে উল্লাসে মেতে উঠলেন তারা। বাজি পুড়িয়ে উল্লাসে মাতলেন সবাই। দীর্ঘদিন থেকে পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়কে সাধারণ মানুষ পুরপ্রধানের পদে চাইছিলেন না, তারপরেও পদ থেকে সরছিলেন না এই দাবি। এদিন পুরপ্রধান নিজের পদ থেকে পদত্যাগ করলেন। কালীঘাটপন্থী তৃণমূল নেতা বিকাশ মালাকার বলেন, এটা সাধারণ মানুষের আনন্দ, এখানে সাধারণ মানুষেরা রয়েছেন। পুরপ্রধানকে জলপাইগুড়িবাসী চায়নি, সাফাই কর্মী অবসরপ্রাপ্ত কর্মীরা তাকে চাইছেন না। যার গ্রহণযোগ্যতা নেই শহরে তাকে পদ থেকে ইস্তফা দিতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমরা অনাস্থা এনেছিলাম, অনেক বাদে পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই খুশিতে সাধারণ মানুষ আনন্দ করছেন।
দাম নিয়ন্ত্রণে রেখে ক্রেতা বিক্রেতার মঙ্গল কামনা করেই বাজারে অভিযান। বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন স্টেশন বাজারে খাদ্য সামগ্রী থেকে শুরু করে কাঁচা শাকসবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করে ডিস্ট্রিক্ট লিগ্যাল মেট্রোলজি দপ্তর। মূলত কাঁচা শাকসবজির দাম ঊর্ধ্বমুখী এমনটাই অভিযোগ উঠেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। যদিও অভিযান শেষে জয়েন্ট কন্ট্রোলার শুভাশিস ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই আমরা জেলা জুড়ে বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এমন খাদ্য সামগ্রী থেকে শুরু করে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছি, যাতে ক্রেতা এবং বিক্রেতার মঙ্গল হয়, উভয়েই ভালো থাকেন। ঠিক আছে, ওর কাছে নেই, কাগজ নেই, ওরা শেষ করে নিয়ে যাওয়া হলো, ওর অফিসে যাবে, কাগজগুলো দেখাতে পারলে ভালো, না হলে না দেখাতে পারলে তার ফাইন হবে, ফাইন হয়ে আবার ওটা সিলিং হয়ে ভেরিফিকেশন হবে। স্যার, বাজারে দেখা যাচ্ছে অনেক আলুর দামও বেশি, পেঁয়াজের দামও বেশি, চিনির দামও বেশি। না, সেই জন্যই তো আমরা এসছি, আমরা চেষ্টা করছি, হয়ে যাবে। দাম নিয়ন্ত্রণে অনেকটাই এসছে, আরও নিয়ন্ত্রণে আছে, সরকার সজাগ আছে। আমরা সরকারি আদেশে যাচ্ছি বিভিন্ন জায়গায়, আমরা আশা করছি দাম নিয়ন্ত্রণে চলে এসছে, অনেকটাই আরও চলে আসবে। যাদের কাছ থেকে তাদের কি আইনত ব্যবস্থা নেবেন? যেটা আইনে আছে সেটাই হবে। কোন বাজারে চলবে অভিযান? সব বাজারেই চলবে, সব বাজারে, বিশেষ করে বড় বাজারগুলোতে চলবে। স্যার অনেকে আপনাদের দেখে দাম কমায় জিনিসপত্র, দাম কমাচ্ছে, এটা তো সবখানেই হয়। ঠিক আছে স্যার, বলছি মানুষ যদি কোনো রকম অভিযোগ পাল্লাবাটরা চেকিং চেকিং আমরা আমার তো কাগজপত্র সব ঠিকই আছে, দেখে বললো সব ঠিক আছে, চলে গেলো। তারপরে তারা কি দেখছে মূলত দেখছে যে জিনিসের দামটা ওটা শুনলাম, কিন্তু আমাদের জিজ্ঞেস করেনি, আমাদের খালি পাল্লাবাটরা চেকিংয়ের কাগজ ছিল, আমি দিলাম, দেওয়ার পরে দেখলো সব ঠিক আছে, ওরা চলে গেল। এই ধরনের কি অভিযান করা উচিত মনে হয় আপনার? প্রতি মাসে মাসে করা উচিত, এভাবে মানুষকে ঠকানো উচিত না। অনেক দোকানই আছে স্টেশন বাজারে যারা মাপে কম দেয়, দাম বেশি নেয়, ওটা তো সেক্ষেত্রে আমি দেখি নাই, কিন্তু ওরা ঢুকলো ভিতরে, এখন কী করছে আমি যা দেখতে হবে। বুধবার রাতেও জমজমাট ফির বাজার এলাকায় রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে। রাখি বন্ধন উৎসব এবছর নতুন সরকার আসার পর অনেকটাই জোরদার হচ্ছে বলে দাবি করছেন বিক্রেতারা। আজ যেহেতু রাখি বন্ধন, আর ঠিক তার আগের দিন সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাখির বাজারগুলিতে উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। 5 টাকা থেকে 50 টাকা অবধি সব ধরনের রাখি এবার বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলেন, এবার প্রচুর পরিমাণ রাখি বিক্রি করছে। জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রগুলিতে রাখি কেনাতেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। লাল নীল সব ধরনের রাখি এবার পাওয়া যাচ্ছে। মূলত কি ধরনের বিক্রিটা বেশি হলো এবছর? জগন্নাথেরও ছিল, এবার জয় শ্রীরামেরও ছিল, আর অনেক ধরনের আছে, রাধা কৃষ্ণের আছে, এত সুন্দর সুন্দর রাধা কৃষ্ণের সব ভালোই বিক্রি হচ্ছে এবার। এবার দামটা কি আছে নাকি বেড়েছে? দাম অনেক রিজনেবল রেট আমাদের কাছে, 5 টাকা থেকে শুরু, 100 টাকা অবধিও আছে আমাদের কাছে। এখন তো শেষ বাজার, কতটা বিক্রি হলো? অনেক, খুব ভালো, মানে আশা করি সব দিনের তুলনায় এবার খুব ভালো হয়েছে। আশা করেছিলে এতটা বিক্রি হবে? হ্যাঁ, এই সরকার আসাতে আমাদের খুব ভালোই বাজার হচ্ছে। কি কিনলে রাখি এবছর? রাখি যা কিনার দাদাদের জন্য। কি ভ্যারাইটি দেখলে? ভ্যারাইটি তো অনেক দেখলাম। এবছর রাখির বাজারটা কি অন্য দেখছে, অন্য একটু উৎসাহ বেশি মানুষের মধ্যে? কি ধরনের রাখি নিলে? রাখি তো অনেক ধরনেরই ছিল, যেমন স্টোনের ছিল, নর্মাল ছিল, সব ধরনেরই নিছো? মিক্স করে। সকলকে অবাক করে দেয় এমন একটি বিস্ময়কর হাই ভোল্টেজ বিদ্যুৎ চালিত ট্রান্সফরমার আবিষ্কার করেছে জলপাইগুড়ির এক ছাত্র। তার বাড়ি জলপাইগুড়ির মহামায়াপাড়া এলাকায় এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস আউট। সে নিজের আগ্রহ এবং উদ্যোগে একটি উচ্চ ভোল্টেজ টেসলা কয়েল প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পের সার্কিট ডিজাইন, ট্রান্সফরমার সেট আপ, ক্যাপাসিটর ব্যাংক, প্রাইমারি ও সেকেন্ডারি কয়েল এবং টিউনিং সহ বিভিন্ন বিষয় নিয়ে সে কাজ করেছে। বর্তমানে সৌম্যজ্যোতির তৈরি টেসলা কয়েলটি প্রায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত বৈদ্যুতিক ডিসচার্জ তৈরি করতে সক্ষম। এছাড়া এই টেসলা কয়েলটি প্রায় 3 মিলিয়ন ভোল্ট পর্যন্ত ভোল্টেজ স্টেপ আপ করতে সক্ষম। প্রয়োজনীয় পরিবর্তন ও উন্নতির মাধ্যমে এর ডিসচার্জের দৈর্ঘ্য আরও বাড়ানো যেতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ থেকে নিজের উদ্যোগে তৈরি এই প্রকল্পটি সংবাদ মাধ্যমের দর্শকদের জন্য একটি আকর্ষণীয় বিষয় হতে পারে বলে সৌম্যজ্যোতি জানিয়েছে। তবে সৌম্যজ্যোতির এই বিস্ময়কর বিদ্যুতের জিনিসটি আবিষ্কার করতে প্রায় 1 বছর লেগেছে। অনেকবার প্রচেষ্টা করার পর সে সফলতা অর্জন করেছে। তার এই আবিষ্কার দেখে বাড়ির লোকসহ অনেক মানুষই অবাক হয়েছেন। তবে এই ধরনের কাজে অনেকটাই বিপদও রয়েছে, যা ভিডিওতে দেখা যায়। কতটা আমরা এটাকে আপ করতে পারি, যেমন আমাদের ট্রান্সমিশন সিস্টেমে, যেমন আমি স্টাডি করছি ট্রান্সমিশনে, তো সেখানে আমরা আপ টু 800 কেভিতে অবধি আমরা এইচভিডিসি আমরা ট্রান্সমিট করতে পারি। সেখানে আমাদের এটা এক্সেসিভ, যেমন আমার এটা 1.5 মিটার অবধি ডিসচার্জ করতে পারে। মানে এটা থেকে অনেক বিদ্যুৎ উৎপন্ন হবে প্রচুর, 3 মিলিয়ন ভোল্ট। 3 মিলিয়ন ভোল্ট মানে 30 লাখ। এইটা মাথায় আসলো কি করে বানালে, কি লাগছে এটার মধ্যে? এটা মাথায় এসেছে প্রথমত আমি আমার খুবই সায়েন্সের জিনিস, প্রজেক্ট বা আবিষ্কর্তাদের পেপার পড়তে খুব ভালো লাগে, তো সেখান থেকে এটা প্রচলিত একটা টেসলা কয়েল জিনিস। আর এটা বানাতে লেগেছে আমাদের, এটা ভারতবর্ষে খুব বাইরের জিনিস পাওয়া খুবই মুশকিল, দামি জিনিস পাওয়া খুবই মুশকিল, আর জিনিসপত্রের দাম খুবই অত্যাধিক হয়। তার জন্য আমি ভেবেছি যে আমাদের আশেপাশে লোকাল মার্কেটে যেগুলো পাওয়া যায় সেটা দিয়েই আমি এটা বানাই। তার জন্য আমাদের লেগেছে মাইক্রোওভেনের মধ্যে যে ট্রান্সফর্মারটা থাকে, যেটা মাইক্রোওভেনের ম্যাগনেট্রনকে চালাতে সাহায্য করে, সেই ট্রান্সফর্মারটা আমি ইউজ করেছি 5টা, 4টা সিরিজে, একটা 4টা সিরিজ প্যারালালে, একটা সিরিজে। তারপরে আছে আমার হলো ক্যাপাসিটার ব্যাংক, যে ক্যাপাসিটারটা আমাদের মূলত মশা মারার র্যাকেটে ইউজ করা হয়, যে ক্যাপাসিটারটা, ওই ক্যাপাসিটার আমরা অনেকগুলো সিরিজ প্যারালাল লাগায় একটা আমরা ক্যাপাসিটার ব্যাংক রেডি করতে পারি। তারপরে আমাদের কাছে আছে একটা স্পার্ক গ্যাপ নিয়ে অনেক সমস্যা হয়েছে। তারপরে আমি খুঁজে পেয়েছি যে আমাদের ঘরের মধ্যেই থাকে, আমাদের হাউস হোল্ড জিনিসই একটা আছে যেটা খুবই অত্যন্ত হাই স্পিড জিনিস, যেটা হলো মিক্সার গ্রাইন্ডার। কম করে 19,000 RPM সেটা রোটেট করে। তো আমি এটা দিয়ে খুব সুন্দরভাবে একটা স্পার্ক গ্যাপ তৈরি করি। কয়দিন লাগছে বানাতে? অলমোস্ট আমার 1 বছর লেগেছে এটা তৈরি করতে। হ্যাঁ, অলমোস্ট 1 বছর। ভাবছিলা পারবে সাকসেস? আমি অত্যাধিকভাবে ফেল হয়েছি, নানান জিনিস দিয়ে ফেল হয়েছি। একবার এক একটা জিনিস শিখতে পেরেছি। থিওরিটিক্যাল জিনিস আর প্র্যাকটিক্যাল জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। সেই জিনিসটা যখন আমরা নিজের হাত থেকে করি তখন ওই জিনিসটা আসলটা বোঝা যায় যে সেই জিনিসটা অ্যাকচুয়ালি কিরকম হতে পারে। তো হতে পারে পলিটেকনিক পরে তো ওদের সব কাজ করে, ও দেখায় দেয়, প্রজেক্ট টোজেক্টগুলো দেখায় দেয়, বাইরে টাইরে দেখাইতে হয়, তখনও করে। এটা কি বানিয়েছে দেখলেন? এটা ইলেকট্রিকের কাজ করছে। এটা অত আমি বলতে পারবো না, জিনিসটা বানাইছে মানে কম ভোল্ট থেকে অত্যাধুনিক ভোল্টও করা যায়। অবশ্যই। তাই এই ছেলের এই কাজকে কি বলবেন? ভালো লাগে, ও করে, ওই এইটা করতে করতে আস্তে আস্তে চাকরি বাকরি পায়। আচ্ছা, এইটাই তো ভালো লাগে আমার। ছেলে ভালো হয়। এই যে এই কঠিন একটা জিনিস তৈরি করেছে, কতটা সাপোর্ট করেছেন আপনি? আমরা সবসময় সাপোর্ট করবো, আমার ছেলেকে সাপোর্ট করবো, আমরা কাকে করবো। আপনার নাম দাদা? আমার নাম সুশান্ত দাস। ঠিক। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার।
স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ৪৯,৯৯৯ থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র ৮ থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। ইএমআই ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময় বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের ইউএন মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। পোকা সমেত চিনির কৌটো, ফ্রিজে বাসি খাবার। ফুড সেফটি অভিযানে চাঞ্চল্য জলপাইগুড়িতে। কোথাও পোকা সমেত চিনির কৌটো, আবার কোথাও ফ্রিজে মজুদ একাধিক দিনের বাসি খাবার। এমনই চিত্র দেখে হতবাক জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। বৃহস্পতিবার শহরের বিভিন্ন খাবারের দোকান ও রেস্টুরেন্টে ফুড সেফটি অভিযান চালিয়ে এমন একাধিক অনিয়মের হদিশ মিলেছে। সদর মহকুমা শাসকের নেতৃত্বে খাদ্য সুরক্ষা দপ্তর, জলপাইগুড়ি পুরসভা এবং পুলিশের আধিকারিকদের নিয়ে এদিন শহরের কদমতলা থেকে উকিলপাড়া পর্যন্ত একাধিক রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অভিযান চালানো হয়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল খাবারের গুণমান এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা। অভিযানে বেশ কয়েকটি রেস্টুরেন্টে কাগজপত্রের অসঙ্গতি ধরা পড়ে। একটি রেস্টুরেন্টে খাবারের মান অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ ওঠে। সেখানে ফ্রিজের মধ্যে একাধিক বাসি খাবার মজুত করে রাখা হয়েছিল। এছাড়াও খাবার তৈরির সামগ্রী ও সংরক্ষণের ব্যবস্থাপনাতেও অসঙ্গতি নজরে আসে। বাসি খাবারগুলি তৎক্ষণাৎ ফেলে দেওয়ার নির্দেশ দেন সদর মহকুমা শাসক। ওই রেস্টুরেন্টে ফুড লাইসেন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ নথিতেও অসঙ্গতি পাওয়া যায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অভিযান প্রসঙ্গে সদর মহকুমা শাসক বলেন, শহরের বেশ কয়েকটি রেস্টুরেন্টে খাবারের মান সন্তোষজনক নয়। এভাবে নিম্নমানের বা বাসি খাবার সাধারণ মানুষকে পরিবেশন করা যাবে না। একটি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনেও এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে জানান তিনি। ম্যানেজার কোথায়? এটা এখনই ইনভেস্ট করুন। हेलो भाई, हेलो हेलो हेलो, ठीक है। अकॉर्डिंग टू बिल्डिंग क्लब रेस्टोरेंट का प्लान तो वो है ना, रेस्टोरेंट भी हो हम जी बताओ राइट ওদের আছে কালার তো আমরা এখানে নাই স্যার, আমরা এখানে শুধু আইসক্রিম আছে। কালার কি কালার ইউজ করো? ফুড কালার টোটাল কত? আজকে আমি আর মিউনিসিপ্যালিটি টিম, ফুড ডিপার্টমেন্টের টিম আর পুলিশ ডিপার্টমেন্ট টিম সঙ্গে একটু জয়েন্ট ইন্সপেকশন চলছে রিলেটেড টু ফুড সেফটি। তো আমি অনেক দোকান চেক করলাম, দেখছে কি কোনটা অয়েল ইউজ হচ্ছে, ফুড স্ট্যান্ডার্ড মেনশন হচ্ছে কি নেই, ফুড লাইসেন্স আছে কি নেই। আর আমি দেখলাম আগে একটু ঠেক রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমি ওনারকে বলছে কি আপনার যেটা যেটা ডকুমেন্টস আছে ওটা প্রডিউস করবে। তো অনেক খামি আছে, তো ওনারকে এগেনস্ট যদি লিগাল প্রসিজার আছে ওটা স্টার্ট হয়ে গেছে। খাবার কি অবস্থা খুবই খারাপ, তো আমি ওনারকে বলে দিয়েছি কি এটা ইউজ হবে না। আর ওনারকে যেটা যেটা দোকান আমি চেক করলাম ওনার সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছে যদি কমি বেশি আছে ওনারকে নষ্ট করতেই হবে আর এটা কন্টিনিউ চলবে। তো আমাকে পুরো জলপাইগুড়ি বাসিন্দে, জলপাইগুড়ি সদর সাব ডিভিজনকে এটা মেসেজ কি সাধারণ মানুষকে হেলথকে সাথ কিছু খিলবাড় হবে না আর প্রপার হেলথ স্ট্যান্ডার্ড মেনটেন হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি নির্দেশ দিয়েছে কি যদি কেউ কিছু খারাপ স্ট্যান্ডার্ড ফুড সার্ভ করছে ওনারকে এগেনস্ট প্রপার লিগাল অ্যাকশন হবে আর এটা প্রসেস কন্টিনিউ চলবে, এটাই আমি বলছি। এনারকে আমি যে এখন লাস্ট রেস্টুরেন্ট চেক করলাম তো ওনার অবস্থা খুবই খারাপ। তো আমি পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি কি এনারকে এগেনস্ট একটু 152 পাবলিক নিউসেন্সকে বিএনএসএসকে ভিতরে কেস রেজিস্টার করবে। তখন আমি আমাদের কোর্টটা আসবে, তখন আমি ফাইনাল ডিসিশন নেব। 7 শ্রমিককে বরখাস্তের অভিযোগ, আন্দোলনে ভারতীয় মজদুর সংঘ।
7 জন ঠিকা শ্রমিককে বেআইনিভাবে বরখাস্তের অভিযোগ এবং এর পরিণতিতে এক শ্রমিকের স্ত্রী জয়শ্রী সেনের অকাল মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল ভারতীয় মজদুর সংঘের সিডব্লিউসি ইউনিট। বৃহস্পতিবার জলপাইগুড়ি নিম্ন ব্রহ্মপুত্র বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দপ্তরের সামনে অনশন আন্দোলন শুরু করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের অভিযোগ, চলতি বছরের 7ই জুন কোনো ধরনের নোটিশ বা আলোচনা ছাড়াই 7 জন ঠিকা শ্রমিককে কাজ থেকে বরখাস্ত করা হয়। এরপর একাধিকবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও তাদের কোনো সদুত্তর দেওয়া হয়নি বলে দাবি সংগঠনের আরও দাবি, হঠাৎ কাজ চলে যাওয়ার বিষয়টি সহ্য করতে না পেরে শ্রমিক অপূর্ব দেবের স্ত্রী জয়শ্রী সেনের অকাল মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জবাবদিহি করতে হবে বলে দাবি জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ। অবিলম্বে 7 জন শ্রমিককে কাজে পুনর্বহালের পাশাপাশি জয়শ্রী সেনের মৃত্যুর ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য অনশন, অবস্থান, বিক্ষোভ, কর্মবিরতি সহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন। এদিকে আন্দোলনকারীদের দেওয়া দাবিপত্র সংশ্লিষ্ট আধিকারিক গ্রহণ করেছেন বলে সংগঠনের দাবি। আগামী 7 দিনের মধ্যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও আধিকারিক সংগঠনকে আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। প্রতিবেদন লেখা পর্যন্ত দপ্তরের সামনে অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে ভারতীয় মজদুর সংঘের সিডব্লিউসি ইউনিট। একজন শ্রমিকের কর্মজীবন চলে গেছে, তার সেই ডিপ্রেশনে তার ওয়াইফ পরলোক গমন করেছে। সিম্পিথিকের ব্যাপার, এর মর্মান্তিক দুঃখের ঘটনা, চোখ দিয়ে জল বেরোবে। আজকে যদি আমার জব চলে যায়, আমার ফ্যামিলির যদি মারা যায়, তার দায়ভার তো উনাকে নিতে হবে। আমরা এখন পর্যন্ত শান্তি সৃষ্টি, কারণ আমরা রাষ্ট্রহিত, আমরা শ্রমিক হিত নিয়ে কথা বলি, আমরা শ্রমিকের বাইরে কখনো কথা বলি না। কারণ সবার আগে আমরা ভাবি, সবার আগে রাষ্ট্র, রাষ্ট্রের জন্য আমরা আছি। কোথায় বাড়ি? সেনপাড়া, জলপাইগুড়ি। আমি এখানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছি। কোথায়? এইখানে সিডব্লিউসি অফিসে। এখন সমস্যা 7ই জুন আমার কাজ চলে যায়, আমি অনেক বলি, রিকোয়েস্ট করি, নেয় আমি আমার ঘরের ফ্যামিলিকে জানাই, জানানোর পরে ও একটু ডিপ্রেশনে পড়ে অসুস্থ হয়ে যায়। আমার ওয়াইফ, তারপরে ও তো চলেই গেল আর কি। আমি অনেক রিকোয়েস্ট করলাম, কাজে নেয়নি। এখন তো আমি দিশাহারা হয়ে গেলাম না। কবে রয়েছে না? 25 তারিখ সকাল 6টায় বলছে। তারা তো অনেক রিকোয়েস্ট করেছে, বলে নতুন লোক নেওয়া হয়ে গেছে, এখন ই হবে না, পরে দেখছি, এরকম করে অনেক ঘোরাচ্ছে, এই করছে, নিচ্ছে না। কারা বলছে এটা? অফিসারই বলছে। অনেক রিকোয়েস্ট করেছি আমি, কারণ হ্যাঁ এজেন্সির আন্ডারে, কিন্তু অফিস যাকে রাখবে আমরা তাকেই নেব। এজেন্সি অফিসের কি? অফিসার ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি, বলে এখন আমি তো কাকে বাদ দিয়ে কাকে নিব, দেখছি কি করা যায়, তো কোনো কথাই শোনেননি। নতুন লোক ভারতীয় মজদুর সংঘ থেকে এসেছি। আমার নাম নীলকমল শর্মা। সিডব্লিউসি লোয়ার ডিভিশন বা ব্রহ্মপুত্র ডিভিশন, এখানে ভেন্ডার চেঞ্জ হয়েছে, মানে ঠিকা চেঞ্জ হয়েছে, কন্ট্রাক্টর চেঞ্জ হয়েছে। কন্ট্রাক্টর চেঞ্জ হওয়ার পরে ওনাদের মর্জি মতন যারা 6 বছর, 7 বছর, 10 বছর ধরে জব করছে, ওদেরকে জব থেকে বের করে দিয়েছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, বোথ অফ কন্ট্রাক্টর, দুজনের মিলিঝুলি করে বের করে দিয়েছে। 7 নাম্বারস অফ কন্টিনিউটি, উইথ আরও 3 জন, 10 জন বের করে দিয়েছে। বের করে দিয়ে যাওয়ার পরে ইনাদের একটা মানসিকত পেশার ফ্যামিলিতে চলে এসেছে। তার জন্য একজন অসুস্থ হয়ে নার্সিংহোমে অ্যাডমিট হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল। আরেকজন অপূর্ব দাস স্ত্রী আমাদের ছেড়ে চলে গেছে, কর্মী স্ত্রী চলে গেছে। এই মমাত দুর্ঘটনাটা কার জন্য হয়েছে? এর দায়ভার কে নিবে? নিতে হবে তো দায়ভার। আমাদের দাবি সহজ সরল, আমরা রাষ্ট্রহিত, রাষ্ট্র আগে, তারপরে শ্রমিক। তা রাষ্ট্রহিত, শ্রমিক হিত নিয়ে আমাদের কাজ। সবার আগে যিনারা আমাদের শ্রমিক ভাইদের কাজ থেকে বের করে দিয়েছে, ওনাদের ভাইকে পূর্ণ নিয়োগ জয়েন করিয়ে কাজ জয়েন করাতেই হবে। তারপরে আমরা উঠব, না হলে আমরা অনশনে তো বসে গিয়েছি, সকাল 10টা থেকে অনশনে বসেছি, সারাদিন চলবে, সারা রাত চলবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে আমাদের অনশন চলতে থাকে। আমরা আপাতত এইখানে 25 জন আছি, আর 40 জন আছে, আরও সংখ্যা বাড়তে থাকবে দিন দিন। আপাতত ওনারা যদি মেনে নেয়, বি পজিটিভ, ঠিক আছে, আর যদি না মেনে নেয় তাহলে আমরা আমাদের তরফ থেকে লড়াই চলতে থাকবে। জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর
ফের আন্তর্জাতিক সফরে সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করেছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে সোনার পদক জিতে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। শহরের 3 নম্বর খুমটি এলাকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। উল্লেখ্য, মধুরা এর আগেও জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন। 2024 সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি। পরের বছর 2025 সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত একই প্রতিযোগিতাতেও শিরোপা জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। এছাড়াও চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। অল্প বয়সেই একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে মধুরা ইতিমধ্যেই ক্রীড়া মহলের নজর কেড়েছেন। তার এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে তাকে আরও বড় উচ্চতায় পৌঁছে দেবে বলেই আশাবাদী পরিবার, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীরা। আমি সাউথ আফ্রিকার সানসিটিতে গেছিলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে পাওয়ার লিফটিংয়ে। হ্যাঁ, সেখানটাতে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, যেটা আমার একদম ছোটোর থেকে ইচ্ছে ছিল। আমি 10 বছরের প্রায় প্র্যাকটিস করছি, 10 বছর ধরে। একদম আমার ছোটো থেকে এটা ড্রিম ছিল যে হচ্ছে আমি ওয়ার্ল্ড স্টেজে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। তো এইবার আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করলাম আর ইন্ডিয়ার জন্য গোল্ড এনেছি আমি। হ্যাঁ, আমি 2 মাস আগে চায়নাতে ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওখানে আমি ইন্ডিয়ার জন্য 4টে মেডেল এনেছিলাম। আর এইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছিল সাউথ আফ্রিকাতে, তো ওখানে আমি ইন্ডিয়ার জন্য গোল্ড এনেছি। হ্যাঁ, সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি। সেখানে আমি ইন্ডিয়া থেকে ফার্স্ট হয়েছিলাম, সেকেন্ডে জাপান ছিল আর থার্ডে কানাডা থেকে ছিল। সেখানে এটা তো আমার একদম ছোটো থেকেই ড্রিম ছিল যে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। তো এটা আমার জন্য খুবই একটা স্পেশাল মোমেন্ট ছিল। আর সবথেকে বেশি স্পেশাল মোমেন্ট ছিল যখন আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলাম, তখন যে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যানথেমটা বাজছিল, তখন ওই মোমেন্টটা আমার জন্য খুবই স্পেশাল ছিল আর খুবই প্রাউড ফিল হচ্ছিলো, একদম গায়ে কাটা দেওয়ার মতো। আর ওই দিন হচ্ছে আমার খুব ফিভার ছিল, হাই ফিভার ছিল, জ্বর ছিল। যেদিন কম্পিটিশনের দিন, সেদিন সকাল থেকে আমার খুবই হাই ফিভার ছিল, কিন্তু তা হচ্ছে আমি নিজের বেস্টটা দিয়েছি আর নিজের কনফিডেন্স নিয়ে পুরো প্ল্যাটফর্মে নেমেছিলাম। আর কারণ হচ্ছে নিজের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি, নিজের কান্ট্রিকে, তো পুরো নিজের বেস্টটা যতটা পেরেছি দিয়েছি আর ইন্ডিয়ার জন্য গোল্ড এনেছি। আমাকে একদম ছোটো থেকেই আমার মা বাবা প্রচণ্ড সাপোর্ট করেছে। তারপরে আমার পার্সোনাল কোচ রাজদীপ স্যার আমাকে একদম ছোটো থেকে ট্রেন করেছে খুবই ভালো করে। আর আমেরিকান হেলথ ক্লাবের ওনার বাসু স্যার আমাকে অনেক সাপোর্ট করেছে একদম ছোটো থেকেই আমাকে। হ্যাঁ, পড়াশোনাতেও আমি এবার 10th বোর্ডে 85% পেয়েছি। আর এমনিতে আমি সুইমিংও করি, সুইমিংও ন্যাশনালে খেলেছি, কিন্তু বেশিরভাগ টাইমটা আমি পাওয়ার লিফটিংয়ে দিই। ডুয়ার্সে বদলাচ্ছে হাতির পথ, বাড়ছে লোকালয়ে গজরাজের আনাগোনা। ডুয়ার্সে ক্রমেই বদলে যাচ্ছে হাতির স্বাভাবিক চলাচলের পথ। অনিয়ন্ত্রিত উন্নয়ন, হাতির করিডোর দখল এবং চা বাগানে কাঁটাতারের বেড়ার কারণে সংকুচিত হচ্ছে হাতির প্রাচীন যাতায়াতের রাস্তা। ফলে চেনা পথে বাধা পেয়ে হাতির দল বাধ্য হয়ে নতুন পথ খুঁজছে। আর সেই পথ ধরেই ঢুকে পড়ছে গ্রাম ও বন সংলগ্ন লোকালয়ে। এর জেরে ডুয়ার্সে বাড়ছে মানুষ হাতি সংঘাত, বাড়ছে ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি, পাশাপাশি ঘটছে প্রাণহানিও। রাজ্যের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বনপাল ভাস্কর জেভি বলেন, বর্তমানে উত্তরের হাতির সংখ্যা 676টি। 14টি হাতি করিডোর থাকলেও 3টি মানুষের বসতিতে ঢেকে গিয়েছে। দেশের মাত্র 2% মানুষ এই উত্তরে বাস করেন, কিন্তু দেশের হাতি মানুষ সংঘাতের অন্যান্য এলাকার থেকে 12% ঘটনা এখানে বেশি ঘটছে। তিনি আরও দাবি করেন, বনবস্তিতে হাতির হামলার ঘটনা কিছুটা কমলেও বন সংলগ্ন লোকালয়ে হাতির আনাগোনা বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় চা বাগানগুলিকে কড়া বার্তা দিয়েছে বন দপ্তর। হাতির স্বাভাবিক করিডোর অবিলম্বে ফাঁকা রাখতে হবে, কোনোভাবেই হাতির চলাচলের পথে বাধা তৈরি করা যাবে না। বন দপ্তরের বক্তব্য, হাতির প্রাচীন করিডোরগুলি সুরক্ষিত রাখা সম্ভব হলে মানুষ ও হাতির সংঘাত অনেকটাই কমানো সম্ভব। 2021 থেকে 25 অবধি ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মাধ্যমে ডিএনএ বেসড পপুলেশন এস্টিমেশন করা হলো। তাতে দিয়ে আমাদের এখানে
676 এলিফ্যান্টসটা পেয়েছি। এর থেকে বেশি আছে, আমরা যখন ডেইলি আমরা মনিটর করে আমাদের ওর থেকে বেশি আছে। কিন্তু আমাদের কাছে পপুলেশন রয়েছে, কিন্তু এখানে যে জঙ্গলটা আছে তাদের জন্য ওটা শুধুমাত্র 2900 স্কোয়ার কিলোমিটার মতন জঙ্গলটা রয়েছে। ওটাও খুবই ফ্র্যাগমেন্টেড জঙ্গল। আপনারা দেখেন এখানে এক্সেপ্ট বাক্সা ব্যাঘ্র প্রকল্পের 760 স্কোয়ার কিলোমিটার এরিয়া একটা বড় প্যাচ আছে, তাছাড়া বাকি সব আমাদের ন্যাশনাল পার্ক রিজার্ভ ফরেস্ট গুলো খুব ছোট ছোট জঙ্গল রয়েছে। আমাদের উত্তরবঙ্গের যে পপুলেশন আছে এটা 2% অফ ভারতবর্ষের পপুলেশন, কিন্তু কনফ্লিক্টটা আমরা দেখি এটা প্রায় 12% অফ কনফ্লিক্টের জন্য কন্ট্রিবিউট করছে। কারণটাই এটাই কি আমাদের এখানে যে জঙ্গলটা আছে ওটা খুব ফ্র্যাগমেন্টেড। অবভিয়াসলি যখন টি গার্ডেন দুয়ারসে চলে আসলো, কিছুটা অংশটা টি গার্ডেন জন্য ডাইভার্ট করা হয়েছে। তো এখন যে করিডর গুলো, এক হাতি একটা মাইগ্রেটরি অ্যানিমাল, আপনারা সবাই জানেন, একই জঙ্গলে বেশি দিন থাকে না, ওটা মাইগ্রেট করে এক স্থান থেকে অন্য স্থান। আমাদের আশেপাশে ইন্টারন্যাশনাল বাউন্ডারিও রয়েছে, ইন্টারন্যাশনাল কান্ট্রিজ রয়েছে, যেমন নেপাল এবং ভুটান। তো নেপাল এবং ভুটানেও হাতি যায়, ওখানেও হাতির সংখ্যা রয়েছে। তো এই এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যখন হাতি আসা যাওয়া করে, তার পথে কিন্তু অনেকটা অবরোধ গুলো তৈরি হয়েছে। আজকে দেখবেন আপনারা, আমরা করিডর গুলো যখন থ্যাঙ্কস টু ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া, মানে ওরা তো রাইট টু প্যাসেজ বলে একটা করিডর গুলো সমস্ত দেশে আইডেন্টিফাই করেছে, আমাদের এখানেও কাজ করছে। আমাদের এখানে প্রায় 14 করিডর ছিল আগে, এখন তার মধ্যে 2-3টা করিডর অলরেডি বন্ধ হয়ে গেছে। বন্ধ মানে এত ডেভেলপমেন্ট হয়ে গেছে এই করিডরের মধ্যে, এখন হাতি ওখান থেকে ঘুরে অন্য জায়গা যেতে হচ্ছে। যখন অন্য জায়গা যেতে হচ্ছে তো অবভিয়াসলি মানুষের সাথে সংঘাতটা হচ্ছে। তো ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে আমরা সেলিব্রেট এই জন্যই করছি তাকি আপনাদের সহযোগিতা আমরা পাই। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা হাতিকে রক্ষা করতে পারবো না। যে কনফ্লিক্টটা আমরা কিভাবে কমাতে পারি, আমাদের সবসময় চিন্তা থাকে মানুষ না মারে, হাতিও না মারে। ডেথ হয় এবং হয়, এবং সঙ্গে কিছু ফেন্সিং, যেটা ব্লেড ওয়্যার ফেন্সিং, এগুলোই মেনলি প্রবলেমেটিক জায়গা চা বাগানের ক্ষেত্রে। তো সেটা নিয়ে আজকে WTI চা বাগানের অ্যাসোসিয়েশনের সঙ্গে বসেছে, চা বাগানের অথরিটির সঙ্গে বসেছে, যাতে এই প্রবলেমগুলো সলভ হয় এবং করিডোরগুলো ওপেন হয়। মানে কি ধরনের প্রবলেম? ফেন্সিং তো গেল, মানে ফেন্সিং দেওয়া যাবে না চা বাগানে? না, ফেন্সিং দেওয়া যাবে, মানে ফেন্সিং দেওয়া যাবে না বা না, যে কোনো কিছু ফেন্সিং করতে গেলেই, সেটা এনার্জাইজার ফেন্সিং হোক বা যেটাই হোক, সেটা বন দপ্তর থেকে পারমিশন নিয়ে করতে হয়। কারণ আমাদের এখানে যে 14টা বা 15টা করিডোর আছে, তো 15টা মানে 1 নম্বর 14টা হচ্ছে আমার সংকোচ থেকে শুরু করে একদম আপ টু অবধি, আমাদের গাজলডোবা অবধি, মানে মহানন্দা অবধি, তারপরে আরেকটা করিডোর আছে। এবার এই করিডোরগুলোর মেন পয়েন্টগুলোর মধ্যেই চা বাগান বসে আছে। যেমন যদি আজকে আমি রেতি তিতি করিডোর ধরি, বা রেতি মোড়াঘাট করিডোর ধরি, রেতি তিতি ভায়া ধুমচি করিডোর ধরি, তার মধ্যে এখানে আমার কারবালা টি এস্টেট আছে, মোড়াঘাট টি এস্টেট আছে, ওরপরে ডানার দিকে চলে গেলে লক্ষ্মীপাড়া টি এস্টেট আছে, গার্গেন্ডা আছে, এগুলো হাতির মুভমেন্টের এরিয়া। এবার সেখানে যদি নতুন করে কনস্ট্রাকশন তৈরি হয়, ঠিক আছে, কোনো ট্যুরিজমের অ্যাক্টিভিটি হয়, প্লাস যদি স্যাগিং লাইন্স থাকে, তাহলে হাতির মুভমেন্টের সময় ডেফিনেটলি প্রবলেম হবে। কারণ হাতির এই মুহূর্তে এটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমাদের এখানে ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 772। সেই 772 ক্যারিং ক্যাপাসিটির মধ্যে অলরেডি প্রায় ক্লোজ টু 700 আমাদের হাতি আছে। তার মানে আমাদের ক্যারিং ক্যাপাসিটি প্রায় টাচ করতে চলেছে। সেক্ষেত্রে হাতির বাসস্থান অবভিয়াসলি সংকুচিত হয়ে যাচ্ছে, এবং হাতি কী হচ্ছে, তাতে অন্যান্য নতুন নতুন জায়গা যেখানেও খাবার পাওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাগুলোতেও মুভ করার চেষ্টা করছে। সেই জন্য নতুন নতুন যে সাব করিডোরগুলো বা মুভমেন্ট এরিয়াগুলো তৈরি হচ্ছে, সেগুলো চা বাগান ঘেঁষে এবং বনবস্তি ঘেঁষে, সেজন্য সেটার আইডেন্টিফিকেশন ভীষণভাবে দরকার। সেটা না হলে এই করিডোরগুলো ধীরে ধীরে ব্লক হয়ে গেলে আরও বেশি কনফ্লিক্টের সিচুয়েশন বাড়তেই থাকবে। মাইক হাতে পথে পর্যটন মন্ত্রী। শিলিগুড়ি কোর্ট মোড়ে তোলাবাজি বন্ধের কড়া হুঁশিয়ারি। শিলিগুড়ি কোর্ট মোড়ে টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ ঘিরে বুধবার সরেজমিনে পথে নামলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। হাতে মাইক নিয়ে এলাকায় ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তোলাবাজির অভিযোগ পাওয়ার পরই বিষয়টিতে হস্তক্ষেপ করে কড়া বার্তা দেন মন্ত্রী। বিগত কয়েকদিন ধরে বিধায়ক তথা মন্ত্রীর কাছে অভিযোগ আসছিল, কোর্টমোড় এলাকায় কয়েকজন অসাধু ব্যক্তি টোটো চালকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা তুলছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন ঘটনাস্থলে পৌঁছন শঙ্কর ঘোষ। সেখানে টোটো চালকদের সঙ্গে কথা বলার পাশাপাশি যারা তোলাবাজির সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে অবিলম্বে এই ধরনের কাজ বন্ধ করার হুঁশিয়ারি দেন তিনি।
শুধু টাকা দেওয়া নয়, টোটো চালকদেরও কোনো ধরনের তোলা না দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তার স্পষ্ট বার্তার টাকা নেওয়া এবং দেওয়া দুই প্রক্রিয়াই বন্ধ করতে হবে, অন্যথায় এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে কোর্টমোড় এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা এদিন মন্ত্রীর নজরে আসে। অভিযোগ, রাস্তার উপর অস্থায়ীভাবে টোটো ও অটো দাঁড় করিয়ে সেখানে কার্যত স্ট্যান্ড তৈরি করা হয়েছে। এর ফলে ব্যস্ত এই মোড়ে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। তোলাবাজি বন্ধ না হলে আগামী দিনে ওই অস্থায়ী স্ট্যান্ডও তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন শঙ্কর ঘোষ। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা এবং এসিপি ট্রাফিক সুবীর দত্ত। দুই পুলিশ আধিকারিককে এই বিষয়টির উপর নজর রাখার নির্দেশ দেন মন্ত্রী। তার স্পষ্ট বক্তব্য, কোর্টমোড় এলাকায় কোনো ধরনের তোলাবাজি বা অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না। পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শঙ্কর ঘোষ। এলাকার যানজট, টোটো অটোর সমস্যা এবং অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য নিয়ে তাদের কাছ থেকে অভিযোগ শোনেন তিনি। সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে মন্ত্রী জানান, আগামী দিনে ওই এলাকায় অযথা যানজট তৈরি হতে দেওয়া হবে না। পাশাপাশি কোনো ধরনের অবৈধ কার্যকলাপ কিংবা অসাধু ব্যক্তিদের আনাগোনাও বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। আচ্ছা, আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের শিলিগুড়ি বিধানসভার ক্ষেত্রের জন্য বা সরাসরি আমার সাথে যোগাযোগ করবার জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পাবলিক করা হয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই আমাদেরকে মেসেজ করেন। আমার ধারণা 8918465848 ফোনের নাম্বারটা, তাই তো এই নাম্বারে আমি একটা অভিযোগ পেলাম যে কোর্টমোড়ে নাকি কেউ বা কারা টোটো চালকদের কাছ থেকে পয়সা তোলে। আমি আজকে এখানে বলে গেলাম, যদি এই ধরনের কোনো অভিযোগ যদি কেউ আমার কাছে করেন, তাহলে ভবিষ্যতে আমি পুলিশকে বলতে বাধ্য হব যে এখানে আর কোনো স্ট্যান্ডই থাকবে না। ফলে আমি বলছি, কেউ তোলা দেবে না, কেউ তোলা তুলবে না। ভাবে সবসময় মনে করি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের আমি বন্ধু, তাদের জন্য আমি রাজনীতি করি। আমি চাই সমস্তটা নিয়মের মধ্যে চলুক। কেউ কোথাও কোনো এই সমস্ত স্ট্যান্ডের কোনো পুলিশের তো কোনো মানে পুলিশের থেকে তো কোনো কি বলবো অনুমতি নিয়ে এগুলো স্ট্যান্ড নয়। ফলে এরকম যদি যদি আমার কাছে এই ধরনের অভিযোগ আসে, তাহলে আমাকে বাধ্য হতে হবে পদক্ষেপ নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের ট্রাফিকের সহযোগিতা চেয়েছি। তারা আপনাদের সাথে বারংবার মিটিং করেছেন। শহরকে বাঁচিয়ে রাখুন, নিজেরাও বেঁচে থাকুন। এমন কাজ করবেন না যে কাজে শহরের অসুবিধে হয়। তোলাবাজরা নতুন করে আবার মাথে তুলে দাঁড়াক, আমি এটা চাই না। আমি আগেই বলেছি যে এক ব্যক্তির একাধিক টোটো রাখতে দেওয়া হবে না। সেই সমস্ত কাজ আমরা করছি, ধাপে ধাপে আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করব। এবং আরেকবার আমি অনুরোধ করছি, আমি পূর্ণিমা ম্যামকে অনুরোধ করব, আমি সুবীরবাবুকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়ের উপরে খেয়াল রাখবেন। কোনো টোটো চালকের কাছ থেকে কেউ চালানা পয়সা তুলতে পারবে না, কেননা আমরা কোনো ধরনের ইউনিয়ন বা সিন্ডিকেট এখানে কাউকে করার কোনো অনুমতি আমার দল বা আমার সরকার দেয়নি। ফলে এই বিষয়ে সতর্ক থাকবেন। আজকের মধ্যে দিয়ে আমি শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় আমি বলে রাখছি যে এই ধরনের কাজ করবেন না, সরকারকে সহযোগিতা করুন। গরিব মানুষ তাদের কর্মসংস্থানের জন্য টোটো চালান, কিন্তু টোটো চালানোর ক্ষেত্রেও আমরা টোটো চালকদের পরামর্শ নিয়েই কিছু বিধিনিষেধ আরোপ আমরা করেছি, সেগুলোকেও ভাঙবেন না। কিছু লোক নিয়ম ভাঙে, তার ফলে সামগ্রিকভাবে সমস্ত লোক বিপদে পড়ে। তো আমি অনুরোধ করে গেলাম যাতে এই ঘটনাগুলো না ঘটে। আর ওই একজন মালিকের একটা টোটো, এই কথা আমি অনেকদিন আগে বলেছিলাম, ইলেকশনের আগে। টোটো নিয়ে ব্যবসা করতে দেব না, শুধুমাত্র যারা কর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে ব্যবহার করছে। এটা তো আমার দপ্তর নয়, আমি পরিবহন দপ্তরের কাছে অনুরোধ করেছি তাদেরকে সফট লোন দেওয়া, যাতে কিস্তির বদলে তারা নিজেরাই লোন তুলে তারা শোধ করতে পারে। আমাদেরকে এটা ভাবতে হবে যে একদিনে তো আমার কাছে কোনো এরকম ম্যাজিক্যাল স্টিক নেই যে সবকিছু সমস্যার সমাধান করে দিতে পারবো। সরকার থেকে যতটুকু সহযোগিতা করা যাবে। যাদের শিলিগুড়ি শহরে লক্ষ্য করা গেছে, বেশ কিছু টোটো চালক রয়েছে, তারা কিন্তু বেশিরভাগ চোপড়া বা মানে সেদিককারই রয়েছে। আমাদের এগুলোর আইডেন্টিফিকেশন করা, আসল কথা দেশের আর্থসামাজিক পরিস্থিতি, আমাদের রাজ্যের
রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি সবটা আমাকে মাথায় রাখতে হয়। এবার ধরুন আমাদের এখানকারও কেউ অন্য জায়গায় গিয়ে কাজ করে, ফলে স্থানীয় হতেই হবে এটা আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য হচ্ছে নিয়ন্ত্রিত, অর্থাৎ যাদের নির্দিষ্টভাবে নিবন্ধীকরণ করা আছে বা লাইসেন্স ইত্যাদি যদি দেওয়া হয়ে থাকে, সেই লাইসেন্স যারা চালাচ্ছে। আমি বলেছিলাম পূর্ণিমা ম্যাম আছে না, পূর্ণিমা ম্যাম, ওই যারা টোটো চালক তাদের নাম এবং মোবাইল নাম্বার এবং তাদের লাইসেন্স ওই কাচের উপরে লাগিয়ে দিতে হবে, হ্যাঁ, তাহলে অন্তত আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। কারণ অনেক সময় সেদিন আমাকে একজন হেডমিস্ট্রেস বললেন যে বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। তো এইগুলো বন্ধ করার ক্ষেত্রে আপনারাও কিছু মাইন্ড অ্যাপ্লাই করুন, কাউকে ভয় দেখানো নয়, কিন্তু সিস্টেমটাকে স্ট্রিমলাইন করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো। তো এইভাবে চেষ্টা করছি, দেখা যাক কি করা যায়। এরকম অসংখ্য টোটোই যদি শুধু চলে তাহলে তো অন্য গাড়ির অসুবিধা হবে। সবাইকে মিলে আমরা কাজ করতে চাই। এখন এনেছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? মুশকিল আসান করতে জলপাইগুড়িবাসীর জন্য বিশেষ সুযোগ। কদমতলায় হোটেল ডিলার প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন বা পারিবারিক সমস্যার সমাধান মিলবে এখানেই। তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া পিসি চন্দ্র জুয়েলার্স এখন জলপাইগুড়ির কদমতলা মোড়ের নিকটে। এই শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে একগুচ্ছ আকর্ষণীয় অফার। সোনার গয়নার মেকিং চার্জের উপর 20% অফ, ডায়মন্ড এন্ড গ্রহরত্নের মূল্যের উপর 8% অফ, রিহি সিলভার জুয়েলারি মেকিং চার্জের উপর 25% অফ, 0% রিডাকশনে এক্সচেঞ্জ করুন যে কোনো জুয়েলারের পুরনো সোনার গয়না। সঙ্গে প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার থাকছে রোজ গোল্ড কয়েন জেতার সুযোগ। এই উদ্বোধনী অফার 2 থেকে 16 আগস্ট পর্যন্ত বৈধ, শর্তাবলী প্রযোজ্য। পিসি চন্দ্র জুয়েলার্সের নতুন শোরুমে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ। পুজো মরশুমে মণ্ডপ সাজিয়ে তুলতে চান অসাধারণ রূপময় প্রতিমায়? চলে আসুন ভাই বোন শিল্পালয়। রয়েছে প্রখ্যাত শিল্পী বাবি পালের নিপুণ হাতের ছোঁয়ায় মাটি, সিমেন্ট এবং আধুনিক আর্টিফিশিয়াল ডিজাইনের দুর্গা, কালী, বিশ্বকর্মা সহ সমস্ত দেবদেবীর প্রতিমা। ক্লাব ও পুজো কমিটির বাজেট অনুযায়ী সেরা কাজের বিশ্বস্ত ঠিকানা জলপাইগুড়ি নেতাজি পাড়া, পরেশ মিত্র কলোনি, বাস স্ট্যান্ডের মাঠের বিপরীত গলিতে। বিস্তারিত জানতে আগাম বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 নম্বর। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অস্বাভাবিক হারে না বাড়ে এবং সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে কিনতে পারে তা খতিয়ে দেখতে ফালাকাটা বাজার পরিদর্শন করলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন ফালাকাটা বাজারে যান ফালাকাটার বিডিও আদ্রিতা সমাদ্দার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘরনাথ রায়, ফালাকাটা মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্তমান মূল্য, ক্রয় বিক্রয়ের বিষয় এবং বাজার দরের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এদিন প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্ধারিত ও ন্যায্য মূল্যে সামগ্রী বিক্রি করার বিষয়ে সচেতন করা হয়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। দীর্ঘ রাজনৈতিক এবং প্রশাসনিক চালবাহানার পর অবশেষে ইস্তফা দিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এক সময়ের সতীর্থদের আনা অনাস্থা প্রস্তাব এবং পৌর পরিষেবাকে অচল করার চক্রান্ত, এমনটাই অভিযোগ সৈকত চট্টোপাধ্যায়ের।
কোথাও পোকা সমেত চিনির কৌটো, আবার কোথাও ফ্রিজে মজুদ বাসি খাবার। বৃহস্পতিবার শহরের বিভিন্ন খাবারের দোকান ও রেস্টুরেন্টে ফুড সেফটি অভিযান চালিয়ে এমন একাধিক চিত্র দেখে হতবাক জলপাইগুড়ি সদর মহকুমা শাসক। চাঞ্চল্য জলপাইগুড়িতে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।